সরকারি হাসপাতালে লকারে এই AK-47 কিভাবে সম্ভব? বিপুল পরিমাণে এই গোলা বারুদ উদ্ধারের ঘটনা আপনাদের দেখাবো। কি কি উদ্ধার হয়েছে 360 কেজি মতো বিস্ফোরক অ্যাসল্ট রাইফেল। ধৃত কাশ্মীরি চিকিৎসক যাকে জেরা করে তথ্য সামনে শালফলা হাসপাতাল থেকে উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র, যেমনটা সঞ্চারী আপনাদের জানাচ্ছিল। ঘটনায় গ্রেফতার কর্মরত চিকিৎসক মোজাম্মেল শাকিল। অনেকগুলো নাম সামনে আসছে সঞ্চারী। উদ্ধার হচ্ছে তিনটি ম্যাগাজিন, 83 রাউন্ড তাজা কার্তুজ, 8টি তাজা কার্তুজ, 6টি পিস্তল। উদ্ধার হচ্ছে 2টি খালি কার্তুজ, 2টি অতিরিক্ত ম্যাগাজিন। আর কি কি উদ্ধার হয়েছে আমরা ডিটেইল জানবো সঞ্চারী প্লিজ। একেবারে আমরা ডিটেইল জানবো যে কি কি উদ্ধার হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে দিল্লির প্রতিনিধি ইন্দ্রাণী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। ইন্দ্রাণী আমাদের বিস্তারিত জানাবে। ইন্দ্রাণী, যথেষ্ট চাঞ্চল্যকর একটি খবর সামনে আসছে এবং যে খবর সামনে আসছে তাতে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে এবং তাও একটি মেডিকেল কলেজ থেকে। আর কি আপডেট আছে? একদমই দেখো, রাজধানী দিল্লির অত্যন্ত নিকটবর্তী অর্থাৎ যেটাকে বলা হয় দিল্লি এনসিআর, সেই এনসিআর এর একটি জায়গা ফরিদাবাদ। সেখান থেকে বিপুল পরিমাণে RDX উদ্ধার করলো জম্মু কাশ্মীর এবং হরিয়ানা পুলিশ। 300 কেজি RDX উদ্ধার করা হয়েছে এবং AK-47 রাইফেল ও প্রচুর সংখ্যক গোলা বারুদ অর্থাৎ বিভিন্ন রকমের বন্দুকের গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার এক কাশ্মীরি চিকিৎসক ডক্টর আদিল আহমেদ রাথের, তাকে গ্রেফতার করেছিল জম্মু কাশ্মীর পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু এই সকল তথ্য সামনে এসছে। এবং এই মুহূর্তে এটা সব থেকে বড় খবর, কারণ রাজধানী দিল্লির থেকে ঢিল ছোড়া দূরত্বে কি করে এই 300 কেজি RDX এনে মজুত করলো এই সন্ত্রাসবাদীরা এবং কি তাদের কি উদ্দেশ্য ছিল, তার এই 300 কেজি RDX কে তারা কিভাবে ব্যবহার করতে চাইলো, কোন কোন রুট ধরে এই RDX কে নিয়ে আসা হলো, এর পিছনে দেশের ভিতরে কোন ফিলিপাস্টেল কাজ করছে, এই সমস্ত বিষয় কিন্তু অনুসন্ধান করে দেখছেন গোয়েন্দারা। তবে আজকে ডক্টর মুজাহিদুদ্দিন শাকিল, এই যে হাসপাতাল থেকে এটা উদ্ধার করা হয়েছে, সেই হাসপাতালের অপর এক ডাক্তার ডক্টর মুজাহিদুদ্দিন শাকিলকেও গ্রেফতার করেছে পুলিশ এবং তাদেরকে কিন্তু আজকেই জম্মু কাশ্মীর নিয়ে যাওয়া হচ্ছে। এরপর সেখানে তাদের কোর্টে পেশ করা হবে এবং তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। একটা হাসপাতাল ফরিদাবাদের আল ফালাহ হাসপাতাল, সেই হাসপাতালে ডক্টর আদিলের যে লকার ছিল, সেই লকারের মধ্যে এই বিস্ফোরক এবং AK-47টা লুকিয়ে রাখা ছিল এবং সেখান থেকে কিন্তু জম্মু কাশ্মীর ও হরিয়ানা পুলিশ যৌথ অভিযানে এই বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র এবং গোলা বারুদ সাথে 300 কেজি RDX মানে একটা বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে। একেবারে ইন্দ্রাণী, ধন্যবাদ। ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের দিল্লির প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। শর্মিষ্ঠা, একদমই তাই। এবং যে ছবি আরো একবার দেখানোর চেষ্টা করব যে সরকারি হাসপাতালের লকারে কি করে এলো AK-47। সব থেকে বড় কথা সঞ্চারী, যে প্রশ্নটা উঠছে যে এত বড় একটা নাশকতার ছক, আমরা এই নিয়ে আজকে জিরো আওয়ারে আলোচনার জন্য যাব। অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দেবতাংশু চৌধুরী আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। কর্নেল চৌধুরী, স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, এটা শুরুতেই আমার যা মনে হচ্ছে, কারণ একেবারে এত বড় একটা যেন অস্ত্র ভান্ডার এবং বিস্ফোরকের ভান্ডার উদ্ধার হওয়া, তাহলে কি আগে ভাগে কোথাও একটা বড় সড়ো নাশকতার ছক কষা হয়েছিল? কি বলবেন, সরকারি হাসপাতালের লকারে কি করে AK-47? শর্মিষ্ঠা, একদম কারেক্টলি আপনি বলেছেন। আর এটা সরকারি হাসপাতালে এটা পাওয়া গেছে, বিশেষ করে গভর্নমেন্ট হসপিটাল অনন্তনাগে। এটা শুরু হয়েছিল 28 অক্টোবর। এই জৈশে মোহাম্মদের কিছু পোস্টার লাগিয়েছিল এই দুজন ডাক্তার। এখন দেখা যাচ্ছে ডাক্তার সায়েন্টিস্ট এই জঙ্গি সংগঠনের মধ্যে ঘিরে আছে, তাদের মাধ্যম দিয়ে কাজগুলো হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক এবং ভয়ঙ্কর দুটোই। প্রথম কথা, এটা 28 অক্টোবর এটা প্রথম ট্র্যাক করে জম্মু কাশ্মীর পুলিশ। ট্র্যাক করতে করতে দেখা যায় অনন্তনাগে এনার বাড়ি, সেখান থেকে একে পাওয়া গেল ফরিদাবাদে এই আল ফালাহ হসপিটালে উনি কর্মরত। তার সঙ্গে আরেকজন আছে সাহারানপুরে, ইনি থাকতো। এই একই ডাক্তার, যদিও তার বাড়ি অনন্তনাগে জম্মু কাশ্মীরে। এবং যখন এই পুরো সার্চ করা হলো, এই জম্মু কাশ্মীর সঙ্গে ফরিদাবাদের যে কমিশনার আছে, সেখানে কিন্তু এই 300 থেকে 350 কিলো এই RDX নাইট্রেট পাওয়া গেছে। সেই 300 থেকে 350 কিলো সোডিয়াম নাইট্রেট ইজ এ হিউজ এফেক্ট, ব্লাস্ট এফেক্ট এটার মধ্যে কিন্তু আছে। তার সঙ্গে যেটা আমি অ্যাড করতে চাই, 20টা টাইমার, তার সঙ্গে 2টো পিস্তল, কিছু ওয়্যারলেস সেট, এগুলো কিন্তু পাওয়া গেছে। এতে একটা জিনিস পরিষ্কার যে একটা বড় নাশকতার ছক এরা দিল্লি অথবা তার আশেপাশে NCR-এ কিন্তু করছিল। কিন্তু যেটা সবচেয়ে বড় প্রশ্ন যেটা আপনি করলেন, এই যে 300-350 কিলো যে এত এক্সপ্লোসিভ
একটা জায়গায় রাখা হলো এবং বিশেষ করে হাসপাতালে, আল ফালাহ হাসপাতালের আশেপাশে তাদের যে লকার, সেই লকার থেকে পাওয়া গেছে অত্যাধুনিক অটোমেটিক ওয়েপেন। এইটা কিরম ভাবে সম্ভব হচ্ছে, এইটা হচ্ছে বড় প্রশ্ন। সেটার থেকে আপনি আমার 1993 সালের ইকুইভ্যালেন্সে চলে যান, যেটা মুম্বাই ব্লাস্ট হয়েছিল। সেখানে কিন্তু 2300 কিলো RDX এসেছিল এবং পুরো মুম্বাইতে যে সিরিয়াল ব্লাস্ট হলো সেটা ইতিহাস। তারপর দাউদকে আমরা দেখেছি তার আগেই পালিয়ে গেছে এবং কি অবস্থা মুম্বাইতে হয়েছিল এই ব্লাস্টে। এই 300 থেকে 350 কিলো যদি ইউজ করা হতো, এই 20টা টাইমার আমি মনে করে নিতে পারি, তার মানে 20খানা বম বানানো হতো এবং 20টা জায়গা লাগানো হতো। তার মানে সেই এফেক্ট কি হতো এই দিল্লিতে, নিশ্চিতভাবে কুর্নিশ জানাতে হবে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি, পুলিশ যারা কর্তা আছেন জম্মু কাশ্মীর এবং ফরিদাবাদ, যে এত বড় একটা অঘটন থেকে নাশকতার নক, যেটা পাকিস্তান স্পন্সর্ড টেররিজম যেটা আমরা বারবার বলি, সেখান থেকে কিন্তু ভারতের বহু নিষ্প্রিয় প্রাণ কিন্তু বেঁচে গেল। একেবারে আমরা দীপ্তাংশু বাবুর কাছে আবারও আসবো। আমরা বেশ কিছু বিষয় নিয়ে অনেকগুলো প্রশ্নের জায়গা দীপ্তাংশু বাবুর কাছে ক্লিয়ার করার আছে, সেই প্রশ্ন নিয়ে তো আসবো, কিন্তু তার আগে শুনে নিই যে এই যে ভয়াবহ ঘটনা, এই ঘটনা নিয়ে ঠিক কি কি প্রতিক্রিয়া উঠে আসছে দেখুন। पता मत किसके लिए उठा पुलिस इससे पहले भी आई थी पुलिस आपके यहाँ? नहीं। अच्छा, कभी नहीं। कितनी उम्र कब से रह रहे हैं यहाँ पे इमाम साहब के साथ? 20 साल हो। 20 साल से। कहाँ के रहने वाले हैं आप? ऐसे ये बात कोई हम मस्जिद में खाली नमाज पढ़ाते थे? नमाज पढ़ा और बच्चों को पढ़ाते थे? बच्चे नहीं पढ़ते आप? नहीं पढ़ते। यहाँ से मस्जिद में कब से थे ये इमाम साहब? 20 साल हो। वह लोग डायरेक्टर हाथ पकड़ के ले गए, फोन ले गए का, फोन भी ले गए हैं, साथ तलाशी भी ली है पुलिस। घर में देख रहा आधार कार्ड ठन्ने उन्ने। कोई डॉक्टर यहाँ से पकड़ा है अल्फला से, मुजम्मिल? हाँ मुजम्मिल आता था यहाँ पर? आवे नमाज पढ़ने के लिए। नमाज पढ़ने आता था? हाँ रोज आता था? रोज आता था। 5 टाइम की नमाज पढ़ी, नमाज पाबंद हूँ। उससे हमारी मुलाकात नहीं हुई। इमाम साहब नहीं नमाज पढ़ाता, वो हमारे पास दूध लेता था। मुजम्मिल कहाँ का रहने वाला था वो? पीछे कश्मीर को। एंटी टेरर मॉड्यूल पे काम करते हुए हमारी दोनों की जॉइंट टीम ने यहाँ पे जो है काम किया, जिसके अंदर एक एक्यूज़ को पहले यहाँ से पकड़ा गया था जिसका नाम है डॉक्टर मुजम्मिल, और इस पे आगे कार्रवाई करते हुए जो है कल जो है रेड्स की गई, और जिसमें रेड्स के दौरान यहाँ पे लगभग 360 kg के आसपास इन्फ्लेमेबल मटेरियल है जो कि संभावित अमोनियम नाइट्रेट है। मैं क्लियर करना चाहूँगा कि इट इज़ नॉट RDX। मैं इस बात को क्लियर करूँगा क्योंकि कई जगह ये चल रहा है, तो मैं क्लियर करना चाहूँगा इट्स नॉट RDX। तो ये इन्फ्लेमेबल मटेरियल है। इसके अलावा कई और ऐसा सामान जो टेरर एक्टिविटीज़ में जिनका संभावित इस्तेमाल किया जा सकता है, जैसे टाइमर्स, लगभग 20 टाइमर्स विद बैटरीज 4, और इसके अलावा कुछ अन्य सामान है जो है यहाँ बरामद किया गया है। साथ साथ ही जो है जो फायर आर्म्स में एक कैरन कॉप राइफल विद 3 मैगजीन्स एंड 83 लाइव राउंड्स, एक पिस्टल विद 8 लाइव राउंड्स, 2 empty कार्ट्रिजेज और 2 एडिशनल मैगजीन्स हैं जो इनसे जो है रिकवरी की गई है। और इसके अंदर जो है अभी जो है कार्रवाई जो है दोनों की हमारी जॉइंट पुलिस की कार्रवाई जो है जारी है। नोट AK-56 जो है इट इज़ कैरन कॉप असॉल्ट राइफल। সঞ্জয়, আমরা একের পর এক প্রতিক্রিয়াগুলো শুনলাম এবং খোদ পুলিশ সুপার যেটা বলছে, আমি যাবো, দীপ্তাংশুবাবু রয়েছেন আমাদের সঙ্গে। দীপ্তাংশুবাবু, একটা বিষয় খুব ভাবাচ্ছে যেটা মনে হয়, আমি একটু আপনার থেকে জানতে চাইবো। আমরা জানি যে বেশ, কারণ একাধিক যে জঙ্গি সংগঠনগুলো তারা তাদের নাশকতার ছক ভারতে বারবার ভারতের মাটিতে নাশকতার ছক কষার জন্য তারা একেবারে রেডি হয়ে বসে থাকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই এত পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনা প্রশ্নের মুখে ফেলছে, কারণ দিল্লির খুব কাছ থেকে এই এত বিস্ফোরণের ভান্ডার উদ্ধার হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একজন চিকিৎসক যার কথা হয়তো সাধারণ মানুষ ভাবতেও পারে না, কারণ তাকে অন্য হয়ে খুঁজছে, কোথাও কি এরকম কিছু পরিবর্তন করছে জঙ্গি সংগঠনগুলো? অর্থাৎ তারা কি উচ্চ শিক্ষিত বা এইরকম সেক্টরে কিছু মানুষকে কি জঙ্গি ক্রিয়াকলাপের মধ্যে তারা আবদ্ধ করে দিতে চাইছে, যা সাধারণ মানুষ বা প্রশাসন নাগালের বাইরে? কোথাও কি তাদের পরিকল্পনা বা ধাঁচ বদলাচ্ছে? শর্মিষ্ঠা, আমরা আগে দেখেছি সাইবার অ্যাটাক যারা করতো, বিশেষ করে যারা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকতো, তাদের অনেক সময় আমরা দেখেছি। কিন্তু এবার একটা নতুন ট্রেন্ড দেখলাম, ডাক্তারদের 2জন ডাক্তার, এখানে একজন না হয়তো আরো একাধিক ডাক্তার বেরোবে, একটা মডিউল কাজ করছে। এবং যেটা আমরা দেখলাম, সবাই শুনলাম, কমিশনার যেটা বললেন, 350 থেকে 360 কিলো অ্যামোনিয়াম নাইট্রেট। এর যে এফেক্ট, ব্লাস্ট এফেক্ট উইথ 20 টাইমার, 20খানা টাইমার, তার মধ্যে আবার 4টা টাইমার উইথ ব্যাটারি ছিল, এবং অত্যাধুনিক ওয়েপেন, সেটা গভর্নমেন্ট কলেজ
কাশ্মীরেও পেয়েছে, গভর্নমেন্ট কলেজ অনন্তনাগেও পেয়েছে এবং এখানেও পেয়েছে, দু জায়গায় অটোমেটিক ওয়েপেন, একটা বড় কোনো প্ল্যান মডিউল কাজ করতে। যেহেতু অপারেশন সিন্দুরে আমরা দেখেছি 3 দিনের মধ্যে পাকিস্তানকে হাঁটু গেড়ে ভারত বসিয়ে দিয়েছিল এবং ভিক্ষা করেছিল যে এটাকে বন্ধ করতে হবে, কিন্তু তাদের যে এই পিঠের পেছন থেকে ছুরি মারা, এটা কিন্তু বন্ধ হচ্ছে না। বিগত আমরা প্রায় 3 দশক 4 দশক ধরে দেখছি একই ঘটনা। 1989 সাল থেকে এদের এই কার্যকলাপ শুরু হয়েছে, টু ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাটস। সামনে লড়াই করতে পারে না, সামনে সামরিক বাহিনীর সঙ্গে সামরিক বাহিনীর লড়াই, সাধারণ মানুষকে মারার জন্য। যে ডাক্তার মানুষের প্রাণ দেওয়ার জন্য সে পড়াশোনা করেছে, এত পড়াশোনা করে ডাক্তার হয়েছে, তার বুদ্ধি, তার যে শিক্ষা, সেটাকে ইউজ করছে মানুষকে মারার জন্য। এটার থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। এবং আমরা দেখছি এই যে কথাগুলো উঠে আছে, যে মডিউলগুলো, এটা তো একটা মডিউল হিট করেছে, আর কতগুলো মডিউল ছড়িয়ে আছে। এবং শর্মিষ্ঠা, যেটা আমাদের মেইন জানার উচিত, এই যে 2.5 ফ্রন্ট, আমরা তো একদিকে জানি পাকিস্তান আছে, একদিকে চীন আছে, যারা ভারতকে চায় না ভারত বাড়ুক, ভারত ইকোনমিক মাইট হোক, ভারত মিলিটারি মাইট হোক, কিন্তু এই 0.5 ফ্রন্ট যারা ভারতের মধ্যে থেকে ভারতকে দুর্বল করতে চায়, ভারতকে ভাঙতে চায়, এটা খুব পরিষ্কার যে 350 কিলো অ্যামোনিয়াম নাইট্রেট কোনো পাকিস্তান থেকে আসেনি, অথবা এই ওয়েপন সিস্টেম যেগুলো ধরছে, অথবা টাইমার ধরছে, এটা পাকিস্তান বর্ডার ক্রস করে কাশ্মীর থেকে আসেনি, অথবা অন্য কোথাও থেকে আসেনি। নিশ্চিতভাবে 0.5 ফ্রন্ট যারা ভারতের নাগরিক, তারা ভারতকে দুর্বল করতে চায়, ভারতকে সশক্তিকরণ না দেখতে চায়, তারা কেউ এগুলো কিন্তু পৌঁছে দিচ্ছে। এগুলো কিন্তু সত্যি একদমই তাই। বাবু, অনেকগুলো প্রশ্ন, এবং সবথেকে আমি বলবো যে উদ্বেগের জায়গা তৈরি করে দিয়েছে, কারণ এইভাবে সরকারি হাসপাতাল, সেখানে লকার ব্যবহার, চিকিৎসক যারা এই কাজে জড়িয়ে পড়ছেন বা যাদেরকে জড়িয়ে ফেলা হচ্ছে, একটা আলাদা মডেল তৈরি করা, এগুলো সত্যি ভাবাচ্ছে। আমরা ফিরে এলাম আবারও বিরতির পর। যে বিষয় আমাদের নজর ছিল এবং আজকে জিরো আওয়ারে যেটা ইম্পর্টেন্ট বিষয়, তা হরিয়ানার ফরিদাবাদ থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক এবং গোলাবারুদ, উদ্ধার 360 কেজি মতো বিস্ফোরক এবং অ্যাসল্ট রাইফেল, ধৃত কাশ্মীরি চিকিৎসক। সুতরাং এখানে একাধিক প্রশ্ন পরপর দাঁড়াচ্ছে শর্মিষ্ঠা, যে আমরা দীপ্তাংশু বাবুর সঙ্গেও যেমনটাই কথা বলছিলাম, সেখানে একাধিক প্রশ্নের মুখে কিন্তু দাঁড়াচ্ছে এই গোটা ঘটনা। কিন্তু তার আগে আমরা একটু দেখে নেব যে এই বিষয়গুলো নিয়ে राजनीतिक महले की प्रतिक्रिया देखो। ये तो इंटेलिजेंस का फेल्योर है, ये अमित शाह जी का फेल्योर है कि अभी पुलवामा का 300 किलो RDX कौन लाया था, कहाँ से लाया था, क्या मकसद था, अभी तक पता नहीं चला है। जो DYSP आतंकियों को दिल्ली तक लेकर आया था, उसका क्या हुआ किसी को कुछ पता नहीं है। पहलगाम के आतंकी कौन थे, क्या थे, अभी तक पता नहीं चला है। और आज अगर फरीदाबाद तक, लखनऊ और गुजरात तक ये बातें होती है तो ये बहुत गंभीर विषय है। इस तरह से तो सुरक्षा पे सवाल खड़े हो गए। अभी देश सुरक्षित नहीं है, ये स्पष्ट तरीके से दिख रहा है। मोदी जी की सरकार, जिन्होंने इतनी सतर्कता से वहाँ की सरकार ने इसको पकड़ लिया, ये तो बॉम्बे ब्लास्ट से भी खतरनाक था। ये 300 डॉक्टर, अभी यात्रा चल रहा था बाबा बागेश्वर का, वो भी बहुत बड़ी संख्या में भीड़ उनके साथ है। उस पे अटैक होता, क्या होता, RSS दफ्तर की रैकी। जब भी पकड़े जाते हैं तो एक ही समुदाय के यानी मुसलमान ही पकड़े जाते हैं, डॉक्टर पकड़े गए हैं। क्या भारत को गजवाए हिंद बनाने की साजिश है? ये दुखद है, इस पर देश के लोगों को चिंता करनी चाहिए। छोटी घटना नहीं है, ये घटना देश को दहला देने वाली घटना है। সঞ্চারী, আমরা বক্তব্যগুলো শুনলাম এবং কেন্দ্রীয় মন্ত্রীদের গলায় রীতিমতো উদ্বেগের সুর, কারণ 350 কেজিরও বেশি বিস্ফোরক, নট আ জোক। গোটা বিষয়ে সঞ্চারী অনেকগুলো প্রশ্ন উঠছে। সঞ্চারী, একেবারে শর্মিষ্ঠা, একাধিক প্রশ্ন উঠছে এবং বেশ কিছু প্রশ্ন নিয়ে আমি আবারও দীপ্তাংশু বাবুর কাছে আসবো। দীপ্তাংশু বাবু, প্রথম কথা হচ্ছে যে এটা খুব পরিষ্কার যে এই মেডিকেল কলেজ, এই প্রতিষ্ঠান শুধুমাত্রই আইওয়াশ, তার পিছনে চলছিল অন্য খেলা।
তার পিছনে নাশকতার ছক। এখানে প্রথম যে প্রশ্ন আসে তাতে শর্মিষ্ঠা কিছুক্ষণ আগে যে কথা আপনাকে বলছিল যে শিক্ষিত মানে যে এই যে পেশাজীবী যে এই পেশাজীবীর ওপরেই কি এবার আস্তে আস্তে টার্গেট করা হচ্ছে, তাদের জঙ্গি সংস্থায় টেনে আনার একটা টার্গেট থাকছে। সেক্ষেত্রে প্রথম ওঠে মেডিকেল কলেজ, যেহেতু সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের ওপর প্রশ্নচিহ্ন ওঠে চিকিৎসা পেশার ওপর। এবং দ্বিতীয়ত আপনাকে বলি, কেন্দ্রের নিরাপত্তা সংস্থাগুলো মতে সাম্প্রতিক সময় উত্তর ভারতে সবথেকে বেশি বিস্ফোরক উদ্ধারের ঘটনা এই ঘটনা, যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত খবরে। তাহলে প্রশ্ন আসে যে এটা কি শুধুমাত্রই এই ঘটনা, নাকি এই ধরনের ঘটনা আরো বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত দেশ জুড়ে তার জাল বুনছে? কি বলবেন? দেখুন, প্রথমে যদি কেউ সংখ্যালঘু চিকিৎসক হয় অ্যাক্রস দ্য বোর্ড, আমি তার উপর প্রশ্ন তুলে দিলাম, এটা মনে হয় ঠিক হয় না। এটা আমরা তার থেকে বিরত থাকা উচিত। ভারত একটা সেকুলার দেশ, সবাইকে নিয়েই ভারত, আমরা ইনক্লুসিভ সোসাইটিতে বিলিভ করি। এটা যেমন বলা সত্যি, তার সঙ্গে এটাও সত্যি যে যারা ধরুন এই যে প্রশ্ন তো উঠবে, কারণ দুজন ডাক্তারের মধ্যে ইনভলভ, এবং ডাক্তাররা 300-350 কিলো অ্যামোনিয়াম নাইট্রেট রেখেছে, যেটা প্রায় একটা বৃহৎ অংশ দিল্লি অথবা অন্য কোনো যেখানেই এটাকে বিস্ফোরণ হতো তাতে সাধারণ মানুষের জীবন চলে যেত। এটাও খুব সিম্পল। তো আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি নিশ্চিতভাবে অভ্যন্তরীণ যে নিরাপত্তা সিস্টেম চলছে, রাজনৈতিকভাবে একজন ভদ্রলোক বলল খুব সোজা একটা আঙুল দেখিয়ে দেওয়া, কিন্তু যে এজেন্সি ডিফারেন্ট এজেন্সি কাজ করছে তাদের জন্যই এদের ধরা গেছে এবং তারা ট্র্যাক করছে। এটা কোনোই কারোর ভাবা উচিত না 140 কোটি ভারতবাসী যে কেউ কিছু জানে না, কেউ কিছু দেখবে না। এবং দেখতে বলেই আপনি একটু আগে বললেন এত কিলো ধরা পড়েছে কারণ ইন্টেলিজেন্স এজেন্সি সজাগ, কারণ পুলিশ সজাগ। হ্যাঁ, এক সময় প্রত্যেক পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রে এই ভাবে কোথাও একটা ভুল হয়, ক্লিপ আপ হয়, এবং আমরা তাই বিস্ফোরক এবং নাশকতা দেখেছি। আমরা চাই না নাশকতা হোক। যে ভদ্রলোক বললো তারও কথা উড়িয়ে দেওয়া যায় না, কারণ পুলওয়ামায় তো নিশ্চিতভাবে হয়েছিল, পুলগামায় এটা দুটো জায়গায় হয়েছিল। তো সেই জায়গায় যদি আমরা শিক্ষা না নিই তাহলে সেটা ভুল হবে। এবং আমার মনে হয় ইন্টেলিজেন্স এজেন্সি খুব ক্লোজলি মনিটর করতে, যে প্রশ্ন চিহ্ন যেটা আপনি একদম কারেক্টলি তুললেন, 300 থেকে 350 কিলো অ্যামোনিয়াম নাইট্রেট, এটা তো চিনি আটা না যে মুদি দোকান থেকে কিলো আর ব্যাগ ভর্তি নিয়ে চলে গেল। এবং একটা হসপিটাল, এবং দিল্লির পাশে এনসিআরে ফরিদাবাদে আল ফালা হসপিটাল, সেটা একটা এই ঘেরাটোপের মধ্যে এলো। তার এজেন্সি আরো ক্লোজলি মনিটর করা উচিত। বিশেষ করে কাশ্মীর থেকে যে ডাক্তাররা মেইনল্যান্ডে আসছে, ধরুন কাশ্মীর, তারা আসতেই পারে চিকিৎসার জন্য, প্রগতির জন্য আসতেই পারে, নিজেদের প্রগতির জন্য আসতে পারে। সেইখান থেকে যদি তারা এই সব নাশকতার ছকে জড়িয়ে যায় তাহলে একটা বড় প্রশ্ন চিহ্ন কিন্তু উঠে যাচ্ছে। আমি জানার চেষ্টা করি, পেহেলগাঁও হামলার এখনো খুব বেশি মাস বয়স পেরোয়নি, বারবার যেভাবে পাকিস্তানকে দুর্মুষ করা হয়েছে, পাকিস্তানের পিঠ ভেঙেছে, কোমর ভেঙেছে, কিন্তু দাঁত নখ বার করতে বারবার তারা থেমে থাকে না, পিঠে ছুরি নিয়ে মারার জন্য বসে থাকে। বিষয় হচ্ছে, দুটো প্রশ্ন রাখি একসঙ্গে, এই সরকারি হাসপাতালের মধ্যে এইভাবে এত বিপুল পরিমাণে বিস্ফোরক রাখাটা সম্ভব হলো কিভাবে? অর্থাৎ একটা সরকারি হাসপাতাল, তার নিরাপত্তা আছে, সবার চোখ এড়িয়ে এত গোপনে সেটা কিভাবে সম্ভব হলো? দুই, বারবার এই ধরনের ঘটনায় ভারতকে বিপর্যস্ত করো, ভারতকে উস্কাও, এই ধরনের নানা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে কোথাও কি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বারবার একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, এবার কি আরো একটু নড়ে চড়ে বসার সময় এসে? কিভাবে ভাববে মন্ত্রক? একদম শর্মিষ্ঠা কারেক্ট, সরকারকে তো চ্যালেঞ্জ ছুটছে, বারবার চ্যালেঞ্জ ছুটছে। এবং আমরা বারবার সিএন বাংলায় বলেছি একটা বড় কিছু অঘটন ঘটবে, কারণ আমরা জানি মোল্লা মুনির, আসিম মুনির বসে থাকতে পারবে না। এখন আর একটা লঞ্চ প্যাড খুলেছে আমাদের পূর্বে বাংলাদেশের ভূমি, ওখানে আইএসআই নিজেদের অফিস খুলে নিয়েছে এবং অফিসিয়ালি এটা কোনো রেখে করেনি, এটা একদম মেমোরেন্ডাম নোট দিয়ে অফিস খুলেছে এবং আইএসআই অফিসাররা ওখানে আছে। তো আমরা ওখানে আইএসআই যারা অফিসাররা বাংলাদেশে গেছে, নিশ্চিতভাবে ওখানে পর্যটকের জন্য যায়নি, ট্যুরিজমের জন্য যায়নি, চট্টগ্রাম পাহাড়ে ঘুরতে যায়নি, কক্সবাজারে যায়নি, অথবা সেন্ট মার্টিন আইল্যান্ডে ওখানে সমুদ্র সৈকতে যায়নি। নিশ্চিতভাবে তাদের একমাত্র টার্গেট হচ্ছে ভারতবর্ষকে আঘাত পৌঁছানো, ভারতবর্ষকে ভাঙা, এটাই টার্গেট। এবং আমরা দেখছি সেই জায়গা থেকে এই বিভিন্ন যে মডিউল আপনি যেটা বললেন, এই একজন দুজনের কাজ নয় যে এত যে বিস্ফোরক নিয়ে একটা হসপিটালে রেখেছে, অটোমেটিক ওয়েপেন হসপিটালের লকারে রাখছে,
নিশ্চিতভাবে আরো এর সঙ্গে যুক্ত আছে এই মডিউলে, নিশ্চিত দুজন না আরো যারা এখানে হেল্প করতে, ISI রও কেউ এজেন্ট হতে পারে, আমাদের হসপিটালে নিজস্ব কোনো লোক হতে পারে। আমার মনে হয় যে এজেন্সিজ আছে ওরা ক্লোজলি মনিটর করছে, আরো লোক ধরা পড়বে, সময়ের অপেক্ষা। তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি 300-350 কিলো যেটা শর্মিষ্ঠা ধরা পড়লো, এটা আমরা হয়তো টিভিতে খুব হালকা ভাবে আলোচনা করছি, এটা যে প্রভাব, এটা যে কি ঘটাতে পারতো মানুষের কিন্তু এটা কল্পনা নেই। দীপ্তাংশু বাবু, একদম শেষ আরো একটা সংক্ষিপ্ত উত্তর নেব। তার মানে বলছেন যে আবারও কোনো জঙ্গি সেল কাজ করতে পারে, তারা অ্যাক্টিভ রয়েছে? একদম, জঙ্গি সেল শুধু ফরিদাবাদ অথবা দিল্লি না, আমাদের পশ্চিমবাংলায় অ্যাক্টিভ আছে, বিহারে অ্যাক্টিভ আছে, জম্মু কাশ্মীরে অ্যাক্টিভ আছে। ISI সেল ইজ অ্যাক্টিভ। এবং এই যে SIR যে আমাদের পশ্চিমবাংলায় হচ্ছে এবং যে পালায়ন আমরা দেখছি, এর মধ্যে অনেক লোক হবে, এদের মধ্যে এই মডিউলের মধ্যে হবে স্লিপার এজেন্টস আছে যারা এদের হেল্প করছে, যারা ভারতবর্ষকে ভাঙতে চায় এবং সরকারকে সরাসরি চ্যালেঞ্জ করছে, দিল্লিকে বারবার। এইভাবে যদি এটা ধরুন অঘটন ঘটে যেত, তাহলে তো একটা দিল্লিতে একটা বৃহত্তম সরকারের ওপর প্রশ্নচিহ্ন উঠে আসতো। তো সেই একইভাবে আমার মনে হয় আমাদের সজাগ থাকা উচিত, এবং নাগরিক হিসেবে আমরা প্রত্যেক নাগরিক হিসেবে চোখ এবং কান দুটোই খোলা রেখে যদি কিছু অদ্ভুত জিনিস দেখি, সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে আমরা এই নজরের মধ্যে নিয়ে আসা উচিত। একদমই তাই, এবং আমাদেরকেও সতর্ক হতে হবে। কর্নেল চৌধুরী, অনেক ধন্যবাদ জানাবো একটা সুন্দর আলোচনা। সত্যি আপনি ঠিকই বলেছেন যে এত কম সময়ের মধ্যে এই আলোচনার মধ্যে দিয়ে ব্যাপারটা মিটে যাওয়া নয়, এটা অনেক বড় গভীর একটা বিষয়, দেশের সুরক্ষার বিষয়। এবং এখানে কিন্তু এই মুহূর্তে কেন্দ্রের কাছে বারবার যেভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে, এখানে অনেকগুলো প্রশ্ন এবং আরো অনেকটা খতিয়ে দেখতে হবে, এবং একই সঙ্গে আমাদেরকেও সতর্ক থাকতে হবে। একেবারে শর্মিষ্ঠা, এখানে আমরা আরেকটি বক্তব্য শুনবো প্রতিরক্ষা বিশেষজ্ঞ অনিল গৌর, তিনি এই গোটা বিষয় নিয়ে কি বলছেন আমরা একবার দর্শকদের সামনে রাখবো। Muzammil, who was in Faridabad in a rented accommodation, and raided his house and arrested this man. And from his house, they have found a huge cache of arms and ammonium nitrate, more than 360 kgs. This shows that these educated people, whatever the politicians may say, that because of no jobs, because of no work avenues, because of persecution and all, that people are becoming terrorists, but these are educated people. Earlier in the day, Gujarat ATS had arrested 3 people, and in that there was one doctor who was making ricin, the most poisonous and substance. সঞ্চারী বিস্ফোরক ভান্ডার উদ্ধারের ঘটনা, এবং শুধু তাই নয়, বেশ কয়েকজন চিকিৎসক যেন গ্রেফতার, আরো বেশ কিছু চিকিৎসক এখনো পুলিশের রাডারে রয়েছে। পরবর্তীতে আরো একাধিক আপডেট আমরা অবশ্যই পাবো, কারণ এতে বিপুল সংখ্যক 350 কেজিরও বেশি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধারের ঘটনা। সত্যি কি হতে পারত যদি সত্যি কোনো বড় অঘটন ঘটে যেত? একেবারে আপাতত বাঁচোয়া, এটাই কিন্তু ইন্টেলিজেন্স আমাদের আরো অনেক বেশি সতর্ক থাকবে। আমরা 0 আওয়ার শেষ করবো এখানে, এবং পরবর্তীতে আসছে আরো গুরুত্বপূর্ণ খবর নিয়ে সময়।